সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিন পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল এবং পুরোটা সময় জুড়ে সাথে আছে আমি ডাক্তার তুরা ত্রিবেদী মিথিলা। সুরক্ষায় প্রতিদিনের সবসময় আমরা স্বাস্থ্য খাতের সমসাময়িক কিছু ব্যাপার নিয়ে আলোচনা করে থাকি, কিন্তু এবারের ঈদের বিশেষ আয়োজনে আমরা স্বাস্থ্য খাতের কিছু ব্যাপার নিয়ে আলোচনা তো করবই, তবে তার সাথে থাকবে আমাদের আড্ডা পর্ব। আমাদের আড্ডা পর্বে আজকে তিনজন অতিথি যুক্ত হয়েছেন এবং চলুন পরিচিত হয়ে নিচ্ছি তাদের সাথে। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন ডক্টর BM আতিকুজ্জামান, পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ, ফ্যাকাল্টি, কলেজ অফ মেডিসিন, ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা, অরল্যান্ডো, ফ্লোরিডা। ডক্টর ফাহমিদা নতুন, রেডিওলজি বিভাগ, সানিব্রুক হাসপাতাল, টরন্টো, কানাডা। ডাক্তার তিতাস মাহমুদ, শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ, ইউনিভার্সিটি হসপিটাল, ওহাইও, যুক্তরাষ্ট্র। তিনজনকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। যদি ডক্টর তিতাস দিয়ে শুরু করি, কেমন আছেন? ভালো, ঈদ মোবারক আপনাদের সবাইকে। আমরা খুব ভালো। করোনাকালীন সময় কেমন যাচ্ছে ডক্টর তিতাস? হ্যাঁ, খুব ভয় থাকি, তটস্থ থাকি, আপনাদের জন্য চিন্তিত থাকি। আমি জানি আপনারাও আমাদের জন্য চিন্তিত থাকেন। তো সব মিলে আমরা সবাই একটু ভয়ে ভয়ে থাকি। কিছুই তো শেষ হলো না, এখনো তো পিছে পিছে লেগেই আছে করোনা। ডক্টর তিতাস, আপনি কিন্তু হসপিটালে থেকে আমাদের সাথে অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, তো এখন এই মুহূর্তে হাসপাতালের করোনা পরিস্থিতি কি? এখন আমি আসলে হাসপাতালের সিঁড়িঘরের নিচে বসে আপনার সাথে কথা বলছি। আজকে রবিবার, এখানে সকালবেলা আমার হাতে এখন 24টা রোগীকে আমার দেখতে হবে, তার মধ্যে 4 জনের করোনা ভাইরাস। এবং অবাক কাণ্ড, এদের কিন্তু ভ্যাকসিন দেওয়া ছিল, এরা ফাইজারের এবং মডার্নার ভ্যাকসিন দেওয়া ছিল। তবে একটা জিনিস ভালো, যে অতটা ভয়াবহ পরিস্থিতি নাই আমার যে 4টা রোগী আমি দেখছি এখন। তবে আমরা কিছু কিছু ডেল্টা ভ্যারিয়েন্ট এখানে পাচ্ছি, আমাদেরকে আসলে আরেকটু সচেতন হতে হবে। আর ডক্টর তিতাস, সেটা হচ্ছে ভ্যাকসিন নিয়ে হচ্ছে কিন্তু অনেক কুসংস্কার রয়েছে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। অনেকেই দেখা গেল হচ্ছে কোভিশিল্ডের বা হচ্ছে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজটা নিয়েছে, সেকেন্ড ডোজটা অনেকে নিতে পারেনি। সেক্ষেত্রে অনেকের মনে একটা প্রশ্ন জেগেছে যে তারা কি সেকেন্ড ডোজ অন্য কোনো হচ্ছে টিকা নিতে পারবে কিনা, যেমন ফাইজার বা মডার্নার টিকা তারা নিতে পারবে কিনা? আমার মনে হয় যে সমস্ত ভেক্টর বেসড ভ্যাকসিন সেগুলো কম্প্যারেবল একজনের সাথে আরেকজনের, কিন্তু যেগুলো mRNA ভ্যাকসিন, কেউ যদি ফাইজার নিয়ে থাকেন তাহলে তিনি অবশ্যই মডার্না নিতে পারবেন, ওভাবে কম্প্যারেবল হয়। আর নেহায়ত যদি না পাওয়া যায়, mRNA ভ্যাকসিন নেওয়া ছিল, এখন তাদেরকে ভেক্টর বেসড ভ্যাকসিন নিতে হবে, সেক্ষেত্রেও বলা হচ্ছে যে অ্যান্টিবডি যে তৈরি হয় তারা নিতে পারবে। এটার মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, এটার মধ্যে কোনো ক্রস ইন্টারঅ্যাকশন নাই। নেওয়াটা বরং না নেওয়ার চাইতে ভালো। ডক্টর তিতাস, এমন কি কোনো ব্যাপার আছে যে সাধারণত হচ্ছে পরপর দুটো ভ্যাকসিন নেওয়ার পরেও যুক্তরাষ্ট্রে কোভিড পজিটিভ হয়েছেন, এরকম কোনো কেস যুক্তরাষ্ট্রে আছে কিনা? হ্যাঁ, প্রচুর। তাই তো বললাম যে আমার যে 4টা রোগী আজকে আমি দেখব, তাদের 2 জনের ভ্যাকসিন দেওয়া ছিল এবং 2টো ডোজই দেওয়া ছিল। তারপরেও তারা ভ্যাকসিন দেওয়ার পরও তাদের ডেল্টা ভ্যারিয়েন্ট কোভিড হলো। তো আসলে মাস্কটাই হচ্ছে সবচেয়ে বড় ভ্যাকসিন, সবচেয়ে বড় প্রতিরোধ হচ্ছে আপনার সার্জিক্যাল মাস্ক। যতই আমরা ভ্যাকসিন দিয়ে একটু খোলামেলা চলাফেরা করছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে আবার আমরা আক্রান্ত হচ্ছি। অসংখ্য ধন্যবাদ ডক্টর তিতাস। ডক্টর তিতাস, আমরা কিন্তু ইতিমধ্যে জেনেছি যে আপনি কিন্তু ভ্যাকসিন ট্রায়ালে অংশগ্রহণ করেছেন, তো ভ্যাকসিন ট্রায়ালে অংশগ্রহণের অভিজ্ঞতা যদি আজকে আমাদের সাথে শেয়ার করতেন। সে তো প্রায় 1 বছর আগের কথা, এখন মনে নাই। বরং আমি এখন সবচেয়ে বড় রিস্কি, বিকজ আমি প্রথম দিকে ভ্যাকসিন নিয়েছি, আমার অ্যান্টিবডিটা কমে গেছে যথেষ্ট। আপনারা হয়তো মার্চ, এপ্রিল, মেতে নিয়েছেন এই বছরে, তো আমার সংখ্যাটা একটু বেশি। তবে একটা কথা বলি যে আমি ফাইজারের ভ্যাকসিন নিয়েছিলাম, আমাকে ওরা চিঠি পাঠাবে বা পাঠাচ্ছে যে আমাকে খুব সম্ভবত 3য় ডোজটা নিতে হবে। ওরা সরকারের কাছে আবেদন করেছে যে ওরা ভাবছে যে 3rd ডোজটা নিতে হবে। তো আমি খুব শিগগিরই আশা করছি, আমার সেপ্টেম্বর মাসে একটা ভিজিট আছে ওদের সাথে, ওরা হয়তো আমাকে 3য় ডোজটা দেবে। তো আমি সেটাই ভাবছি। আদারওয়াইজ আমি ভালো আছি, আপনাদের দোয়ায় এই ঈদে কোরবানিতে আনন্দ করার চেষ্টা করছি আমাদের মতো করে। ডক্টর তিতাস, আমরা ইতোমধ্যেই জেনেছি আপনি কিন্তু একজন খুব ভালো আবৃত্তিকার, তো আজকে আপনি আমাদের জন্য কি আবৃত্তি পরিবেশন করতে যাচ্ছেন? আবৃত্তি তো বলি না, আমি বলি কবিতা পাঠ করতে পারি। তো আমি বেশি সময় নেব না।
আপনাদের সময় সংক্ষেপ, আমারও কাজে চলে যেতে হবে। তা আমার ছোটকালে অনেক কবিতা পড়লেও মুখস্থ করতে পারি না, আমার মুখস্থ বিদ্যা খুব কম। একটা কবিতা মুখস্থ আছে, সেটাই পড়ার চেষ্টা করব, কিন্তু ভুলভ্রান্তি হতে পারে, আপনারা ক্ষমা করবেন। এই কবিতাটির নাম চাবি, সলিল চৌধুরী। সলিল চৌধুরীর চাবি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু এক গোছা চাবি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু এক গোছা চাবি। ছোট বড়, মেঝে বেটে লম্বা, নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন, যত্ন করে তুলে রেখে দিস। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার প্রয়োজনে পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু সেই এক গোছা চাবি। ছোট বড় মাঝারি বেটে লম্বা, নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানে যাই দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গোছা বের করি, এ চাবি সে চাবি, ঘোড়াই ফেরাই, লাগে না, খোলে না। শ্রান্ত হয়ে ঘরে ফিরি, আমার মা দেখেন আর হাসেন। ওরে খোকা, তোর বাবার হাতেও এসব চাবি দিয়ে ওসব দরজা কোনোদিন খোলেনি। আসল কথা কি জানিস? এই চাবিগুলো সততা, যুক্তির, নিষ্ঠার, ন্যায়ের। আজকাল আজকাল আর এসব চাবি দিয়ে ওসব দরজা খোলে না। তবু তুই ফেলে দিসনি, যত্ন করে চাবিগুলো তুলে রাখিস। তুইও যখন চলে যাবি, তোর সন্তানদের হাতে ওই চাবিগুলো দিয়ে যাস। হয়তো ওদের হাতে একদিন এসব চাবি দিয়ে ওসব দরজাগুলো খুলে যাবে। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর তিতাস মাহমুদ। হাসপাতালের এত ব্যস্ততার সময়ে আপনি সুরক্ষায় প্রতিদিন অংশগ্রহণ করেছেন ঈদের আয়োজনে। আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি এবং জানাচ্ছি যে আপনার ঈদের দিনটি ভালো কাটুক, এবং অবশ্যই সুরক্ষার প্রতিদিনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। আপনাদেরকে ঈদ মোবারক, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা ডক্টর তিতাস মাহমুদের মুখে শুনছিলাম কবিতা পাঠ, এবং আমাদের সাথে আরও দুজন অতিথি যুক্ত রয়েছেন, এবং আমরা তাদের সাথে ঈদ আড্ডা পর্বে চলে যাব ছোট্ট একটা বিরতির পরে। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম ঈদের বিশেষ আয়োজনে প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষার প্রতিদিন, এবং সাথে ছিলাম আমি ডাক্তার তূর্ণা ত্রিবেণী মিথিলা। আমরা আলোচনা করছিলাম কিন্তু স্বাস্থ্য খাতের বিভিন্ন বিষয় নিয়ে, এবং তার সাথে শুনছিলাম অতিথিদের নতুন নতুন উপস্থাপনা এবং নতুন নতুন পর্বের বিশেষ আয়োজন। ডক্টর আতিকুজ্জামান, আপনি কিন্তু একজন পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ, এবং তার সাথে আপনি জেরিয়াট্রিক মেডিসিন সম্পর্কেও যথেষ্ট জ্ঞান রেখেছেন, এবং জেরিয়াট্রিক মেডিসিন বিশেষজ্ঞ বলা চলে। করোনাকালীন সময়ে সবচেয়ে বেশি কিন্তু জটিলতায় ভুগছেন জেরিয়াট্রিক পিপলরা। সো বার্ধক্য বিষয়ে সাধারণত করোনাকালীন সময়ে তাদেরকে কি কি ব্যাপারে সচেতনতা রাখতে হবে? অনেক ধন্যবাদ সবাইকে, ঈদের শুভেচ্ছা। করোনাকালীন সময়ে আমরা দেখেছি যে যারা বয়োবৃদ্ধ তাদের কিন্তু অনেকগুলো কারণে তাদের করোনা ভাইরাসে আক্রান্ত হন তারা বেশি। প্রথম কারণ হলো বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের যে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি কমে যায়। আরেকটা জিনিস হলো যে যাদের বয়োবৃদ্ধ আছে তাদের কিন্তু অনেক রকমের মেডিকেল প্রবলেম থাকে। অনেকের ক্যান্সার থাকে, অনেকের ইমিউনো ডেফিসিয়েন্সি থাকে, অনেকের হার্টের অসুখ থাকে, ডায়াবেটিস থাকে। এগুলো সবই হলো করোনার একটা হাই রিস্ক ফ্যাক্টর। আর সেই কারণে বয়োবৃদ্ধরা কিন্তু অন্যদের তুলনায় অনেক বেশি এই করোনা রোগে আক্রান্ত হতে পারেন, এবং যদি আক্রান্ত হন তাদের মধ্যে কিন্তু করোনা রোগের যে প্রকোপ সেটা অনেক বেশি হয় এবং সিভিয়ার হয়, এবং তাদের মৃত্যুর হার খুব বেশি হয়। আর সেজন্যই আপনারা দেখছেন বাংলাদেশে বলেন কিংবা আমেরিকায় বলেন, আমরা প্রথমেই যাদেরকে ভ্যাকসিন দিচ্ছি তারা হলো বয়োবৃদ্ধরা। তো এখন যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো আমরা জেনেছি যে এই করোনা ভাইরাসের যে মিউটেশন হয়েছে, যে নতুন ভ্যারিয়েন্টগুলো হয়েছে, এগুলো কিন্তু আমাদের কনভেনশনাল ভ্যাকসিন আমরা যেগুলো নিয়েছি সেগুলোতে কাজ করছে না দুটো কারণে। একটি কারণ হলো আমরা যখন ভ্যাকসিন পাই, যারা বয়োবৃদ্ধ ভ্যাকসিনগুলো তাদের মধ্যে খুব ইফেক্টিভলি কাজ করে না। ভ্যাকসিন নিলে আমাদের শরীরে এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, যেটাকে আমরা বলি অ্যান্টিবডি কিংবা সেল মিডিয়েটেড ইমিউনিটি। এই দুটো জিনিস আমরা একটা ইয়াং মানুষের যত সহজে তৈরি হয়ে যায়, একজন বয়োবৃদ্ধের সেভাবে হয় না। আর সেজন্যই তাদেরকে কিন্তু অতিরিক্ত সাবধান হতে হবে। প্রথমত,
তাদেরকে মাস্ক পরার সেই যে পুরনো অভ্যাসটা ছিল, আমি ভ্যাকসিন নিয়েছি বলে মাস্ক পরবো না, সেটা কিন্তু করা যাবে না। আমরা দেখতে পাচ্ছি যে এই ভ্যারিয়েন্ট যেটা বাংলাদেশে এসেছে বা আমেরিকাতে এখন এসেছে বা পৃথিবীর বিভিন্ন জায়গায়, ইভেন ভ্যাকসিন যারা নিচ্ছেন তারাও কিন্তু আক্রান্ত হচ্ছেন, যেটা তিতাস বলে গেছে। তো আমাদের বয়োবৃদ্ধরা যেহেতু হাই রিস্ক, তাদেরকে যেখানে মানুষের জনসমাগম বেশি হয় সেগুলো অ্যাভয়েড করা উচিত, ঠিক আগের মতনই বাসায় থাকা উচিত। এবং যেখানে মানুষ আছে অবশ্যই ইভেন যারা ভ্যাকসিন পেয়েছে তাদের ওখানেও কিন্তু মাস্ক পরা অভ্যাস করা উচিত। মাস্কটা ছেড়ে দেওয়া মোটেই ঠিক হবে না। আমার সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাডভাইস যদি বয়োবৃদ্ধদের জন্য হয়, সেটা হলো মাস্ক ম্যান্ডেটটা, মাস্ক পরাটা আপনাদেরকে কিন্তু কন্টিনিউ করতে হবে। ব্যক্তিগত হাইজিনের যে ব্যাপারটা, হাত ধোয়া, মুখে হাত না দেওয়া, নাক টাচ না করা, এগুলো খুব ইম্পর্টেন্ট। আর বয়োবৃদ্ধদের সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে বাসায় যারা কাজের মানুষ কাজ করতে আসে, এই ব্যাপারে কিন্তু খুব সাবধান হতে হবে, কারণ তারাই কিন্তু বাইরে থেকে ভ্যারিয়েন্টটা ভিতরে নিয়ে আসছে, যদিও বয়োবৃদ্ধরা বাইরে যাচ্ছেন না। আরেকটা ইম্পর্টেন্ট, যে ছেলে মেয়ে যারা আছে, যারা আগে তার বাবা মা বা দাদা দাদিকে দেখতে আসতেন, আগে যেভাবে সাবধানতা অবলম্বন করতেন, এখনো ঠিক একইভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। ঈদের দিন যদি বেড়াতে যান, যদি আপনি ভ্যাকসিনেটেড থাকেনও, মনে রাখবেন মাস্ক পরে যান এবং তাদেরকেও মাস্ক পরতে বলুন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হতে পারে, যদি ঈদের দিন আপনারা একটা ছোট গেট টুগেদার করতে চান, যারা সবাই ভ্যাকসিনেটেড হয়ে গেছেন, আপনারা ঢাকা ছেড়ে বা শহর ছেড়ে খোলামেলা কোনো জায়গায়, কোনো গ্রামে বা কোথাও খোলামেলা জায়গায় আপনারা নিজেদের ঈদের আনন্দটুকু ভাগ করে নিতে পারেন। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ডক্টর আতিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। ডক্টর আতিক, আপনি কিন্তু গান শুনতে খুব বেশি ভালোবাসেন, এবং আমি যদি আপনাকে আজকে একটা গান গাইতে বলি আমাদের জন্য, তাহলে আপনি আজকে আমাদের জন্য কোন গানটা পরিবেশন করবেন? আমার একটা প্রিয় গান, একটি গান শুনলাম এবং গানটা শুনলে আসলে আজকে ঈদের দিনটা খুব ভালো কাটবে বলে মনে হচ্ছে। তো বাংলাদেশের মানুষ কিন্তু এখনও কিন্তু অত বেশি সচেতন হয়ে উঠতে পারেনি, বিশেষ করে লকডাউন ঘোষণা করার পরেও কিন্তু তারা বাইরে বের হচ্ছে। তো বাংলাদেশের মানুষের জন্য আপনি যদি কিছু উপদেশ দিতেন। আসলে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, যেটা আমাদের জনবহুল দেশ, এটা একটা বড় সমস্যা। আর একটা বড় সমস্যা যে করোনা সম্পর্কে মানুষের জ্ঞানও সীমিত। প্রথম যে প্রবলেমটা, সেটা হলো যে আমরা জানছি না যে এই ভাইরাসটা কিন্তু বায়ুবাহিত ভাইরাস, তার মানে বাতাসের উপর ভর করে আসছে। তার মানে আপনার পাশের বাসা থেকে যার করোনা হয়েছে, খুব সহজে কিন্তু আপনি আক্রান্ত হতে পারেন। সবচেয়ে বড় কথা যেটা, যে আমি বুঝতে পারছি ঈদ এসেছে, আপনাদেরকে চলাচল করতে হবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। কেবলমাত্র একটি উপায়ে আপনি নিজেকে বাঁচাতে পারেন, আমি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলছি, সেটি হলো মাস্ক পরতেই হবে, মাস্ক পরে রাখতেই হবে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে আমি জানি আপনারা ঢাকা থেকে গ্রামে যাচ্ছেন বা গ্রাম থেকে বাংলাদেশে ঢাকায় আসছেন বা শহরে যাচ্ছেন। একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে জনবহুল কোনো বাসে ওঠার চেষ্টা করবেন না। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। যে বাসে যত বেশি মানুষ থাকবে বা যে ট্রেনে যত বেশি মানুষ থাকবে, সেখানে কিন্তু সংক্রমণের হার বেশি। এই যে ডেল্টা ভ্যারিয়েন্ট যেটা আছে, সেটা গত বছরে আমরা যে করোনা ভাইরাসটা দেখেছিলাম, তার চাইতেও 100 গুণ বেশি সংক্রমণের ক্ষমতা রাখে। আর সেই জন্যই আমাদের মাস্ক পরা, আমি যদি বলি যে কেবলমাত্র একটা জিনিস, আমরা জানি বাংলাদেশে সবাই ভ্যাকসিন এখনো পাননি, এবং ভ্যাকসিন আপনারা শুনেছেন যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে ইফেক্টিভলি কাজ করছে না। আপনি ভ্যাকসিন পেয়ে থাকুন আর নাই থাকুন, মাস্ক পরুন। জনসমাগম কমিয়ে দিন। ঈদের দিন মানুষের বাসায় যাওয়াটা কমিয়ে দিন। নিজের বাসায় নিজের আত্মীয় স্বজনের সাথে ঈদ করুন। আমি মনে করি যে এই করোনা ভাইরাস, আমরা বাংলাদেশের সবাই যখন ভ্যাকসিনেটেড হয়ে যাব, ঠিক আমেরিকার মতনই দেখা যাবে যে সংক্রমণের হার সিগনিফিকেন্টলি কমে যাবে এবং মৃত্যু হারও কিন্তু সিগনিফিকেন্টলি কমে যাবে। মাস্ক পরুন, হাত ধুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। ডক্টর আতিক, অসংখ্য ধন্যবাদ আপনার মহামূল্যবান মতামতের জন্য। আশা রাখি যে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ আপনার মতামতটি খুব সুন্দরভাবে গ্রহণ করবে। ডক্টর আতিক এবং ডক্টর নতুন, আমরা একটু ছোট্ট বিরতির পরে আবার আপনাদের কাছে ফিরে আসছি, যতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকুন। দর্শক, সময় হয়ে এসছে আবার একটু ছোট্ট বিরতি পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম সুরক্ষার প্রতিদিনে। আমরা কিন্তু এতক্ষণ শুনছিলাম ডক্টর আতিকের কণ্ঠে চমৎকার একটি আধুনিক গান। আমরা চলে যাচ্ছি ডক্টর নতুনের কাছে। ডক্টর নতুন, করোনাকালীন সময়ে কেমন দিন কাটাচ্ছেন? আমি তো আসলে যেহেতু আমাদের হসপিটাল কাজ করতে হয়, তো কাজ চলছে, সেজন্য ওরকম একটা বুঝতে পারছি না যে লকডাউনের ফিলিংসটা কি, যে ডেইলি কাজে যেতে হচ্ছে। আজকেও আমি কাজে যাব অনুষ্ঠানের পরে, ঈদের দিনও কাজ করতে হয় আমাদের, তো ওইভাবে ফিল করতে পারি নাই। কিন্তু আমার কাছে সময়টা ভালোই কাটলো মনে হয় ফ্যামিলি টাইমটা আরো বেশি পেলাম, যেটা নর্মালি আমরা পাই না। করোনা আমাদের জন্য একদিকে চিন্তার কারণ একটা, কিন্তু আরেকদিকে আমাদের ভালো দিকটা হলো যে ফ্যামিলি টাইমটা আবার ভালো করেই পেলাম আসলে এই সময়টা। বাচ্চা, হাজবেন্ড বা বউ সবার সাথেই মনে হয়, আত্মীয় স্বজন সবার সাথে ভালোই সময় কাটছে আমাদের। বেশি আগের তুলনায় অনেক বেশি ভালো সবাইকে জানার সুযোগটা একটু বাড়লো আমাদের নিজের, কারণ আমরা মধ্যে নিজেদেরকেই নিজেরা জানি না অনেক সবাই, তো মনে হয় তো সেই সুযোগটা পাওয়াতে আসলে আল্লাহ রহমত বলবো আরেকদিকে, যে এখনো সুস্থ আছি, ভালো আছি। এই ডক্টর নতুন, আপনি তো রেডিওলজি বিভাগে কাজ করছেন। কোভিড-19-এর কিন্তু একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে চেস্ট এক্সরেতে কিন্তু আমরা নিউমোনিক কন্ডিশনটা দেখতে পাই। তো সেক্ষেত্রে কি কি স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা রয়েছে? আসলে যেটা আতিক বা তিদাস বললো, যে আসলে যাদের নিউমোনিয়া থাকে চেস্টে, তাদের তো আসলে এমনি ইমিউনিটিটা একটু কম থাকে, বা তারা রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ে যায়। তো তাদের জন্য যে কোনো জার্ম ক্যাচ করাটা খুব ইজি তাদের জন্য, যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কারো কাছ থেকেই। তো তাদের জন্য সতর্ক থাকাটাই আসলে মেইনলি আমি বলবো সবার জন্যই, সেটা সব সময় যেটা আতিক বললো, যে মাস্ক পরতে হবে আমাদেরকে। তো সেই ক্ষেত্রে সংক্রামক হওয়ার সুযোগটা কম থাকে, আর ডিস্টেন্সটা অবশ্যই মেনটেন করা। এই যদি আমরা মেনটেন করি ডিস্টেন্স আর মাস্ক, বা নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রেখে, তাহলে সেক্ষেত্রে আপনার এই জিনিসগুলো হওয়ার সুযোগটা কম থাকে, যে কোনো জার্মে ইনফেকশন হওয়া, সেটা নিউমোনিয়া হোক, অন্য জিনিস হোক, চেস্টের সমস্যা, সেটা থেকে দূরে থাকা যায়। আমরা কিন্তু এতক্ষণ ডক্টর আতিকের কণ্ঠে একটি সুন্দর আধুনিক গান শুনলাম। আজকে আপনি আমাদের জন্য কি পরিবেশনা করতে যাচ্ছেন? আমি একটা নজরুল গীতি গাইবো, আমার খুব পছন্দের, ঠুমরি আঙ্গিকের সুরিয় বাণীর মালা দিয়ে। ভালো লাগবে আশা করি। তো আমি নিজেই একটু এমনি বাজিয়ে গাইবো। সুরে
অসংখ্য ধন্যবাদ ডক্টর নতুন। মনটাই ভরে গেল। সাধারণত হচ্ছে নজরুল সঙ্গীতটা শুনলে কেন জানি মনে হয় যে বিশেষ করে যে কোনো গান শুনলে একটা মানসিক প্রশান্তি চলে আসে। বিশেষ করে করোনার সময়ে যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে যুক্ত তারা কিন্তু এক ধরনের আশীর্বাদ পুষ্ট বলে আমরা মনে করি, কারণ তারা মানসিক প্রশান্তির জন্য তারা গান বা কবিতা আবৃত্তি অথবা পাঠ অথবা হচ্ছে অন্যান্য যে কোনো ধরনের খেলাধুলার মধ্যে যারা আছেন তারা কিন্তু এক ধরনের মানসিক প্রশান্তিতেও আছেন, কারণ এই সময়টাতে তারা আসলে অন্যান্য কাজগুলো করার জন্য যথেষ্ট সময় পাচ্ছেন। আমরা যদি আবার ডক্টর আতিকের কাছে চলে যাই, একটা আধুনিক গান তো আমরা শুনলাম, তো আরেকটা আধুনিক গান আমরা অবশ্যই শুনবো, কিন্তু তার আগে যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে। আমার একটা কথা বলার আছে। প্রথম যে কথাটা আমি এটা আগেও বলেছি যে আমাদের দেশে এখন অনেকগুলো ভ্যাকসিন আমেরিকা থেকে পাঠানো হয়েছে, আপনারা জেনেছেন। আমেরিকার ডাক্তাররা, আমেরিকার সংবাদকর্মীরা, সাধারণ মানুষরা এই জন্য অনেক কষ্ট করেছেন। বাংলাদেশ সরকার অনেক পরিশ্রম করেছেন। আপনাদের যাদের ভ্যাকসিন পাওয়ার ক্ষমতা রয়েছে তারা অবশ্যই ভ্যাকসিনটি নেবেন, এটা হলো সর্বপ্রথম কথা। ভ্যাকসিন কাজ করছে। আমরা দেখছি যে যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের রোগের প্রকোপ হচ্ছে অনেক কম, এবং যারা ভ্যাকসিন পাচ্ছেন তাদের শরীরে ভাইরাসের যে মাত্রা বা ভাইরাল লোড এটি কিন্তু অনেক কম। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। 2 নম্বর যে জিনিসটি সেটি হলো যে ভ্যারিয়েন্ট আসছে এবং ভবিষ্যতে কিন্তু আরো ভ্যারিয়েন্ট আসবে। কিন্তু একটা সমীক্ষায় আমরা দেখেছি যে এই সমস্ত ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন যেমন কাজ করে, বলতে পারেন অনেকটা একই মাত্রায় মাস্কও একইভাবে কাজ করে। আর সেজন্য মাস্ক ব্যবহার করা, আবারও বলছি, মাস্ক 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 ব্যবহার করা খুব জরুরি। সামাজিক দূরত্ব আপনাদেরকে একটু বুদ্ধি খরচ করতে হবে। যেমন ধরেন আপনার অফিসে যদি আপনি আগে কাজের মাঝে মাঝে জটলা করে একটু আড্ডা দিতেন, বা স্কুলে বা কলেজে যে আড্ডাটা দিতেন সেটা করবেন। দোকানে গেলে অহেতুক কারোর সাথে দেখা হলে দ্রুত দাঁড়িয়ে কথা বলা, সেই কাজটি করবেন না। ঈদের দিন বাসায় বাসায় যেয়ে মাংস বিতরণ করছেন কিন্তু আবার দাঁড়িয়ে কথা বলছেন, সেটি করবেন না। ঈদের দিন আপনাকে বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে, সেটিও করবেন না। একইভাবে মনে করলেন যে ভ্যাকসিন নিয়েছেন বলেই যে একেবারে বেঁচে গেলেন, সেটিও ভাববেন না। যারা ভ্যাকসিন নিয়েছেন, বিশেষ করে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন যেটা আমরা বাংলাদেশে দেখেছি, তাদের মধ্যে কিন্তু সংক্রমণের হার এই ভ্যারিয়েন্টে সবচেয়ে বেশি এবং অল দ্য ভ্যাকসিন। সো আপনাদেরকে খুব সাবধান থাকতে হবে। এই ভ্যারিয়েন্টের সময় আমি বলবো যে আপনারা যদি ভ্যাকসিনেশন করেও থাকেন, বন্ধুদের সাথে দেখা করার সময় সবাই মাস্ক পরে নেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আবারও ঈদ মোবারক জানাচ্ছি। ডক্টর নতুন, বাংলাদেশের মানুষদের জন্য কোভিডের সময় যদি কোনো মেসেজ আপনি দিতেন। একইভাবে আমি আতিকের সাথে সুর মিলিয়ে বলবো, আসলে আমাদেরকে গ্যাদারিংটা অ্যাভয়েড করতে হবে ঈদের সময়, যতদূর সম্ভব পারা যায় মাস্ক পরে। আর যদি দরকারি হয় আসলে কারোর সাথে কারো দেখা করার, সেইভাবে যেন আমরা ডিস্টেন্সটা মেনটেন করি। আর মানে যত সংক্ষিপ্ত করা যায় আমাদের মিলন বা দেখা সাক্ষাৎ, সেটা সবার জন্যই ভালো, সেটা ছোট হোক বড় হোক, সবাইকেই সেই জিনিসটা মেনটেন করে, মাস্ক পরে ডিস্টেন্স মেনটেন করে আর পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে দেখা সাক্ষাৎ করাটাই আমি বলবো সবার জন্য দরকার বাংলাদেশে। যেহেতু আমরা আসলে আত্মীয় স্বজনের মাঝে থাকি, এটা খুব সম্ভব হয় না মনে হয়, কিন্তু সেটাই করতে হবে আসলে আমাদেরকে নিজেদের স্বার্থে বা নিজেদেরকে রক্ষার জন্য। এবং আমি যদি আমাকে রক্ষা করতে পারি তাহলে আমি আপনাকেও পারবো, অন্যদেরকেও পারবো, কিন্তু আমি যদি নিজেকেই মেনটেন না করি তাহলে আসলে আমি আরেকজনকে রক্ষা করতে পারবো না। অসংখ্য ধন্যবাদ ডক্টর নতুন এবং ডক্টর আতিক। সুরক্ষার প্রতিদিনের পক্ষ থেকে আপনাদেরকে আবার ঈদ মোবারক জানাচ্ছি, এবং আমরা অনুষ্ঠানে একদমই শেষ প্রান্তে চলে এসেছি, এবং শেষের দিকে ডক্টর নতুনের কণ্ঠে আমরা আর একটু ছোট্ট করে নজরুল সঙ্গীত শুনবো, কিন্তু তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। ঈদের দিন অবশ্যই খুশিতে কাটাবেন, পরিবারের সাথে আনন্দে কাটাবেন, কিন্তু তার পরেও আপনি সবাইকে আমি বলে দিচ্ছি যে কোভিডের কিন্তু ভয়াবহতা বেড়ে গেছে, সংক্রমণের হার বেড়ে গেছে। তার জন্য কিন্তু দরকার আপনাদের সচেতনতা। আপনারা যত বেশি সচেতন থাকবেন, কোভিডের সংক্রমণের হার ততই কমবে। লকডাউন শিথিল করা হলেও কিন্তু লকডাউনের নিয়ম নীতি আপনাদেরকে মেনে চলতে হবে আপনাদের ভালোর জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি আমি। ডক্টর নতুন, ছোট্ট করে যদি একটা নজরুল সঙ্গীত। আচ্ছা, আমি ছোট্ট করে একটু গাইবো আবার।
নূরজাহান 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 সিন্ধু নদীতে ভেসে এলে মেঘলা মতির দেশে ইরানি গুলিস্তান নূরজাহান 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 নারকেল লালা গোলাপ আঙ্গুর লতা শিরে ফরহাদ সিরাজের উপকথা নারকেল লালা গোলাপ আঙ্গুর লতা শিরে ফরহাদ সিরাজের উপকথা এনেছিলে তুমি তনুর পেয়ালা ভরি এনেছিলে তুমি তনুর পেয়ালা ভরি বুলবুলি দিল রবা রবা মেরো গান বুলবুলি দিল রবা রবা মেরো গান নূরজাহান 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 সিন্ধু নদীতে ভেসে এলে মেঘলা মতির দেশে সিন্ধু নদীতে ভেসে এলে মেঘলা মতির দেশে ইরানি গুলিস্তান নূরজাহান 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 নূরজাহান